এবং সিগনেটরি মোহাম্মদ ইউনুস এখন এই ইসলামী রাজনৈতিক যে গোষ্ঠী বা দলগুলো তাদের পীর হিসাবে আসলে আবির্ভূত হয়েছেন। শাপলা চত্বরে ইসলামিক সংগঠনগুলো তারা একটি সমাবেশ ডেকেছে, আপনারা নিশ্চয়ই জানেন, এবং তারা কি কি যেন ঘোষণাও করেছে আপনার এই 5ই আগস্ট উপলক্ষে। মানে আমরা কি ইসলামিক রাষ্ট্রের দিকে আগাচ্ছি কিনা? খুবই ইন্টারেস্টিং। এলজিবিটির কট্টর সমর্থক এবং সিগনেটরি মোহাম্মদ ইউনুস এখন এই ইসলামী রাজনৈতিক যে গোষ্ঠী বা দলগুলো তাদের পীর হিসাবে আসলে আবির্ভূত হয়েছেন। তাহলে আপনি বুঝেন, দুই পক্ষকেই দেখেন, মানে দুই পক্ষই কি পরিমাণ হিপোক্রেট। হ্যাঁ, আপনি বাংলাদেশে ইসলামী শাসন চান, শরিয়া আইন চান, রাইট? আপনার পীর হচ্ছে একজন এলজিবিটির সমর্থক, যেটা সরাসরি সাংঘর্ষিক আমাদের ইসলামী যে চিন্তাধারা মূল্যবোধ তার সাথে, রাইট? আবার মোহাম্মদ কোনোদিন জুম্মার নামাজ পড়ে নাই, যে এলজিবিটির সমর্থক, যিনি এটা বিশ্বাস করেন, তার তো নামাজ তো আরো অনেক ব্যাপার, ওইদিকে এসে যাবেন কেন? আবার মোহাম্মদ ইউনুসিটাও দেখেন সে কি পরিমাণ হিপোক্রেট। সে তার যে ব্যক্তিগত জীবন যাপন, তার যে চলাফেরা, তার যে ওয়েস্টার্ন স্টাইলের আমরা জানি, তাই না? তো আমরা তাকে হিলারির সঙ্গে নাচতেও দেখেছি, স্বাভাবিক। সেই একটা মানুষ, সে শুধুমাত্র নিজের স্বার্থকে, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য, উনি তো নিজেকে ছাড়া কিছু বোঝে না, কিন্তু একদমই না, সে এই ইসলামিক গোষ্ঠীটাকে ব্যবহার করছে, জেনে শুনেই কিন্তু করছে। ওই ইসলামিক গোষ্ঠীও কিন্তু জেনে শুনেই করছে, এমন না যে তারা একেবারে আলাপ হলা কিছুই বুঝতে পারছে না। দুই পক্ষই জানে, দুই পক্ষই হচ্ছে কমপ্লিট একটা ফ্রড, একটা হিপোক্রেট। কিন্তু রুমা, আপনার কাছে এই প্রশ্নটি করি যে গত 1 বছরে আমরা তো আওয়ামী লীগের নেতাদের সেই অর্থে খুব একটা প্রকাশ্য দেখিনি। তারা অনেকেই বিদেশে আছেন, আবার অনেকে জেলখানাতেও আছেন। মানে তারা এতদিন কতদিন আর এরকম আড়ালে থাকবেন আর কি? না, এটা আসলে আমি বলতে পারছি না, কারণ আপনাকে তো পেলে হয় গুম করে ফেলা হচ্ছে, আপনার মব সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আপনি যদি এই কথা বলেন রুমা, আমার তো ওই যে অনেকে বলে না, গত 15-16 বছর কোথায় ছিলেন, 16 বছর কোথায় ছিলেন, যে যদি এই সরকারের সমালোচনা করি তাহলে আগেই বলতো যে 16 বছর কোথায় ছিলেন। তো গত 16 বছর আমি আমার এই বিভিন্ন শোতে প্রশ্ন করেছি যে বিএনপি আসে না কেন, বিএনপি আসে না কেন। বিএনপি ওলারা বলে আমাদেরকে তো হামলা মামলা দিয়ে আমরা তো দাঁড়াতেই পারি না, রাইট? তো এরকম তো আওয়ামী লীগ এখন সেরকম একই কথাই বলবে, আমাদেরকে মব করে, আমাদেরকে মামলা দিচ্ছে। রাজনৈতিক দল ঠিক আছে, প্রতিকূল পরিবেশ থাকে, প্রতিকূল অবস্থা থাকে, সেটা মোকাবেলা করেই তারা দাঁড়িয়ে যায়, রাইট? সুলতানা, গত 16 বছরের সাথে এই গত 10 মাসের কিন্তু আকাশ পাতাল ফারাক। আমি টক শোতে করেছি, আমার সাথে টক শোতে আমি কথা বলেছি ব্যারিস্টার রুমিন ফারহানা বা শামা ওবায়েদ বা এরকম নীলুফার মনি, আমি মেয়েদের কথা আমার জাস্ট এই মুহূর্তে মনে এসেছে, হেলেন জেরিন খান বা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সাথে। আমি কি বাংলাদেশে এখন যে টক শো করতে পারবো? আমাকে গেস্ট হিসেবে রাখা হবে বা আমাকে ডাকবে, বা আমি আসলে জেলের বাইরে থাকতে পারবো কিনা, তাই না? কারণ কাজে ওই সময় কিন্তু পত্রপত্রিকা তো ব্যাপকভাবে আওয়ামী লীগের সমালোচনা করা হতো। এখন কি কোনো পত্রপত্রিকা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে কিনা? আপনি তো সব দখল করে নিয়ে গেলেন। আপনি জনকণ্ঠেরটা দেখেন, লাস্ট আমরা একটা অডিও বার্তা পেয়েছি জনকণ্ঠের। তো এই পরিস্থিতি কিন্তু বললাম না যে বিগত কোনো সময় বাংলাদেশের মানুষ এরকম পরিস্থিতি দেখে নাই বলে মাত্র 6-7 মাস পর থেকেই মানুষ কিন্তু কথা বলতে শুরু করেছে। একদম সাধারণ যারা, এই যে ছাত্রলীগের, আমরা এর আগেও কিন্তু দেখেছি যে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে এসেছিল ছাত্রলীগের একটা মেয়ে, তাকে মারছে ইচ্ছে মতো, সে বলছে জয় বাংলা, ভয় করি না মরণে, তাই না? এইভাবে কিন্তু তাকে গ্রেফতার করা হলো। কিন্তু আপনি মিডিয়াতে কথা বলার কোনো সুযোগ পাবেন না, আপনাকে গেস্ট হিসেবে ডাকছেই না। আপনি দেখেন টকশোর গেস্ট কারা এখন, এ পক্ষ পক্ষ দুই পক্ষই দেখেন। কাজেই বিএনপি নেতৃবৃন্দ সংখ্যায় কম থাকলেও তারা মিছিল মিটিংও করেছে। আর একটা কথা বলি, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা ফারাক আছে। বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ দেখবেন, যেহেতু রাজনৈতিক দলটাও আওয়ামী লীগের চাইতে অনেক নতুন, তারা পরবর্তীতে অনেকে জাতীয় পার্টিতে জয়েন করেছেন, তারা অন্যান্য দলে ছিলেন, সেখান থেকে এসে আওয়ামী লীগের অনেকেও বিএনপিতে চলে গেছেন। এরকম অনেক জায়গা থেকে নিয়ে এটি কিন্তু প্রয়াত প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপির একটা দল গঠন করে, এটা কিংস পার্টি,
বিএনপি কিন্তু একটা কিংস পার্টি। সো কিংস পার্টি, বাংলাদেশের প্রথম কিংস পার্টি। হ্যাঁ, কিংস পার্টি আর একদম সাধারণের ভেতর থেকে উঠে আসা একটা পার্টির আদর্শগত মজ্জাগত পার্থক্য কিন্তু অনেক। সো এখনো এর মধ্যে দেখবেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা একদম সাধারণ জনগণ, মানে সাধারণ যারা, আপনি একজনের নামও বললেন ছাত্রলীগের শাহেদ নাকি শহীদ, হ্যাঁ, এরকম জুটিকে একটা মিছিল করে ফেলছে। গোপালগঞ্জে যে চিত্র আপনি দেখেছেন সেখান থেকে কি প্রমাণিত হচ্ছে? না, তারা তো করছেই, কিন্তু যারা ধরেন আপনি আওয়ামী লীগ নিঃসন্দেহে কিংস পার্টি না, কিন্তু যারা শেখ হাসিনার আশেপাশে ছিলেন তারা তো ছিলেন কাইন্ড অফ কিং, তাই না? তো সাধারণ মানুষকে বাদ দিয়ে এরকম কিংদেরকে, পাতানো কিংদেরকে নিয়ে থাকলে পরিণতি তো এমনটা না হয়ে কি ভিন্ন হবে নাকি? মাননীয় প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা যখন দেশে ফিরলেন 81 সালে, তখন আওয়ামী লীগ এরকম বিধ্বস্ত একটা অবস্থা ছিল। 75-এর পরে কি হয়েছিল, সেই আওয়ামী লীগের রুমা আমি একটু থামিয়ে দিচ্ছি, হ্যাঁ প্লিজ, কিছু মনে করবেন না। 81 সালে আপনার বয়স কত? আমার 4 বছর। 4 বছর? শুনে কথা বলবেন না, শুনে কথা বলবেন না। সে যে গাড়িটাতে আসছে না তার পিছনে গাড়িটাই ছিল আমার। ডোন্ট সে লাইক দিস। শেখ হাসিনা একটা রেডিমেড আওয়ামী লীগ পাইছে, সে আওয়ামী লীগ তো এর করে নাই। না না, ওইগুলি বলেন না। ছিল, ভাগ ছিল তো, বহু ভাগ। না, কোনো ভাগ ছিল না, একবারে প্রত্যেক। আমার কথা শুনেন, মিজানুর রহমান চৌধুরী চলে যাওয়ার পর অনেক আগে চলে গেছেন, কিন্তু যখন আব্দুর রাজ্জাক, মালিক উকিল, জেনারেল উসমানীকে নিয়ে প্রেসিডেন্ট ইলেকশন করলেন, তখন আওয়ামী লীগ একটা শক্তিশালী দল। আওয়ামী লীগ 40টা সিট নিয়ে পার্লামেন্টে আছে। সেই শক্তিশালী দলটার নেতৃত্ব নিয়ে আসছেন উনি। রেডিমেড দল আইসা পাইছেন, উনি এই দলকে গঠন করেন না। আমি আমার জায়গার কথা যদি ধরি, যে গোপালগঞ্জের একটা উপজেলা আমার বাড়ি, এবং সেখানেও কিন্তু মানে সাধারণ মানুষের ভিতরে প্রচুর সমর্থক ছিল, কিন্তু একটা পলিটিক্যাল পার্টি হিসেবে খুব বেশি স্ট্রং ছিলেন না। এবং উনি আসার পরে কিন্তু উনার হাত ধরেই আমার উপজেলা হচ্ছে মুকসুদপুর, সেটা একটা একদম সুসংহত একটা রূপ পায়। হ্যাঁ, এবং ওখানে আমি দেখেছি যে আমার ফ্যামিলিও কি করেছে। তো ওই সময় জাতীয় পার্টির ক্ষমতায়, এবং মানে আমি যখন একটু বড় হয়েছি আর কি, তখন আমি জাতীয় পার্টির ক্ষমতায় দেখেছি। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মোহাম্মদজান চৌধুরী, উনার দমন পীড়নে আসলে আওয়ামী লীগ বেশ কোণঠাসা ছিল। এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা। আর এখন যে অবস্থা, সুলতানা দেখবেন যে এর মধ্যে থেকেই নেতৃত্ব তো চাপিয়ে দেওয়া না, নেতৃত্ব তৈরি হয়ে যাবে। এখন যারা আওয়ামী লীগের হাল ধরছে, এখন যারা বাংলাদেশে, এই যে আপনারা দেখছেন যে ছাত্রলীগের ছেলেটা, যে ছাত্রলীগের মেয়েটা, ওই তো রুমাকে আবার থামাবো একটু। রুমা, নিশ্চয়ই আওয়ামী লীগের পিলার বঙ্গবন্ধু। আওয়ামী লীগ তার সেকেন্ড লেয়ার তৈরি করেছেন তাজউদ্দিন মনসুর আলী, কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম। থার্ড লেয়ার তৈরি করেছেন আব্দুল সামাদ, আজাদ, মালিক উকিল, মহিউদ্দিন। ফোর্থ লেভেল তৈরি করেছেন আব্দুর রাজ্জাক। ঠিক তদ্রুপ বঙ্গবন্ধু মারা যাওয়ার গেছেন, দ্বিতীয় লেয়ার মারা গেছেন, তৃতীয় লেয়ার সাহস পান নাই, কিন্তু চতুর্থ লেয়ার আব্দুর রাজ্জাক কিন্তু এসে পিলার ধরছে। শেখ হাসিনা সে লেয়ার তৈরি করতে ব্যর্থ একটা রাজনীতিবিদ। বাট আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগ একটা আদর্শ, এটা কোনো ক্লাবও না, কোনো মানে, যার ফলে এটার আসলে বিনাশ নাই, মানে এটা কোনোভাবেই সম্ভব না। এই এবং প্রতিকূল পরিস্থিতিতে নেতৃত্ব তৈরি হয় সুলতানা, প্রতিকূল পরিস্থিতিতে সবসময় নেতৃত্ব তৈরি হয়, নেতৃত্ব তৈরি হয়ে যাবে, এবং আপনারা আওয়ামী লীগকে দেখবেন খুব সুসংহত ভাবে এবং অচিরেই। জি, আমি শেষ করব। আমি আপনাকে এটা বলতে, রুমার কথা আমি একটু বলতে পারি। যারা আজকে আওয়ামী লীগের নেতা কর্মী আমরা দেখতেছি না, এতদিন ধরে তো দেখছি, তাদের মধ্যে তো কেউ আসবে না। হয়তো দেখা যাবে যে একটা প্রান্তিক গ্রাম থেকে, উপজেলা থেকে একটা লোক বেরিয়ে যাবে, ঠিক আছে না? সৌন্দর্য। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। এই স্বাধীনতার পর থেকে, 1971 সালের পর থেকে, আমি বিএনপির কথা বলবো না, জাতীয় পার্টির কথা বলবো না, জামাত তো তখন থেকে নিষিদ্ধ। জামাত কি তার কর্মকাণ্ড সারা বাংলাদেশে বন্ধ রেখেছিল 71 থেকে অদ্যাবধি? প্রশ্নটা রেখেছি। না, তারা যেভাবে, তাদেরকে যেভাবে, আমরাই তো রাজাকার তো একটা গালি, তাদেরকে যেভাবে আমরা দমন পীড়ন করেছি, আমি ব্যক্তিগতভাবে, কিন্তু তাদেরকে কি থামাই রাখতে পারছি? তাহলে আওয়ামী লীগকে যতই মারেন কেন, আওয়ামী লীগ কেন থেমে থাকবে?
আওয়ামী লীগ যদি নিশ্চিত হয়ে থাকবে না। কিন্তু আমি শেষ করব খোকা ভাই আপনার কাছে, যে আপনি বলছিলেন যে আপনারা কালকে ডক্টর ইউনূসের বক্তব্য শুনবেন, শোনার পরে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন হয়তো 1 সপ্তাহের মধ্যে, সেটি কি আমাদেরকে একটু আভাস দিতে পারেন কিনা? হ্যাঁ, আমি স্পষ্ট ভাষায় বলি, আমরা মুক্তিযোদ্ধারা, এখানে কোনো রাজনৈতিক দলের যদি কেউ তার সিম্বল থাকে পেছনে, সে আমাদের সদস্য হতে পারবে না। আমাদের সদস্য হবে তারাই শুধু সরাসরি আমাদের মতো বুড়া মুক্তিযোদ্ধা যারা 2 দিন পরে মরে যাব, আর 71-এর প্রজন্মে বিশ্বাসী, এটা ভাগনা হতে পারে, আর 71-এর সন্তান সন্ততি, এদেরকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব বলে ঘোষণা দিব। এরকম তো প্ল্যাটফর্ম অলরেডি আছে না মনে হয়? মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক রকম প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, যেমন সন্তান যারা আমরা, আমাদের আছে আলাদা। না 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 না, সেরকম না, সেরকম প্রজন্ম 71। হ্যাঁ, না না না, আমি আপনার একটা কথা বলি, যেটা হলো মুক্তি সংসদ আছে, যেটাকে এখন বিলুপ্তি, বিএনপি চাচ্ছে তাদের লোকজন দিয়ে এটাকে দখল করার জন্য, নঈম জাহাঙ্গীর, উলফত এন্ড সাদেকদেরকে দিয়ে দখল করা, ওইরকম কিছু না। এটা টোটালি, যেটা একটু আপনি ধারাবাহিকতা, একটু সময় আসুক, 5-7 দিনে ওটা অপেক্ষা করেন, আপনি অবশ্যই শুনতে পাবেন যে আমরা একটা প্ল্যাটফর্ম, যেটাতে আমরা যে মন্টু ভাইয়ের শোকসভাতে আমরা যেরকমটা প্রতিবাদ করেছি, সেরকম একটা প্রতিবাদ আমরা করব, যেখানে আমাদের মধ্যে স্বচ্ছতা থাকবে, প্রচন্ডভাবে স্বচ্ছতা থাকবে। এটার মধ্যে সত্যিকার অর্থ কোনো পলিটিক্যাল কালার যেন আমাদের কাছে না আসে, সেই জিনিসটা আমাদের মধ্যে চরমভাবে থাকবে। আর আমরা কখনোই এটা শেয়ার হওয়ার জন্য, যে ক্ষমতা শেয়ার হওয়ার জন্য করব না, কিন্তু এই জিনিসটা আবার স্পষ্ট, ক্ষমতা শেয়ারের জন্য করব না। আমাদের অনেক সময় অনেক উদ্যোগ থাকে, ভালো 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 অনেক চমৎকার সব আইডিয়া নিয়ে আমরা যাত্রা শুরু করি, কিন্তু শেষ পর্যন্ত নানান কারণে সেই যেই উচ্ছ্বাস, উদ্দীপনা, যেই একটা স্বপ্ন থাকে, সেগুলো কেন যেন বাস্তবায়ন হয় না। আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হোক, সেই প্রত্যাশা রাখছি।